নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? তো কিছুদিন আগে আমি আপনাদের সাথে একটা নোটিশ নিয়ে ডিসকাশন করেছিলাম। সেটা হচ্ছে ফিল্ড ভেরিফিকেশনের নোটিশ। সেই নোটিশে ক্লিয়ার ভাবে মেনশন করে বলা হয়েছিল কাস্ট সার্টিফিকেটের একটা ফিজিক্যাল ভেরিফিকেশন হবে এবং এখানে ৩টে স্টেপে ভেরিফিকেশনটা করা হবে। সেই নোটিশে কিন্তু তেমনটাই মেনশন করা হয়েছিল। ফার্স্ট ভেরিফিকেশনটা কিন্তু ফিল্ড লেভেল অফিসার করবেন এবং ফিল্ড লেভেল অফিসার ভেরিফিকেশন করার পর সেটাকে বিডিও ভেরিফিকেশন করবেন এবং বিডিওর ভেরিফিকেশন হয়ে যাবার পর সেটা কিন্তু ফাইনাল ভেরিফিকেশন হবে। সেটা কি করবে না, সেটা এসডিও করবে। তো আজকে আমরা জেনে নেব, যদি আমাদেরকে ফিল্ড ভেরিফিকেশনে ডাকে বিডিও অফিসে বা এসডিও অফিসে, যদি আমাদেরকে ডাকে সেক্ষেত্রে কোন কোন ডকুমেন্ট আমাদেরকে নিয়ে যেতে হবে বা এখন আমাদেরকে কোন কোন ডকুমেন্ট জোগাড় করে রাখতে হবে, সেটাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো দেখুন, আমি উত্তর চব্বিশ পরগনাতে থাকি এবং আমাদের বসিরহাট এসডি অফিস, আমি বসিরহাট এসডি অফিস থেকে যা তথ্য পাই সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। তো এখনো পর্যন্ত দাঁড়িয়ে আমাদের বসিরহাট এসডি অফিসে কোনো ধরনের ফিল্ড ভেরিফিকেশন কিন্তু হচ্ছে না। তো আমি শেষ যে ভিডিওটা বানিয়েছিলাম কাস্ট সার্টিফিকেট নিয়ে, সেখানে আমি জানতে চেয়েছিলাম যে কোন কোন জেলায় কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশন হচ্ছে, আপনারা কমেন্ট করে জানান। তো অধিকাংশ সবাই কিন্তু কমেন্ট করে জানিয়েছে তাদের জেলাতে কোনো ধরনের ফিল্ড ভেরিফিকেশন হচ্ছে না। আবার কেউ কেউ কমেন্ট করে জানিয়েছে যে যারা দুয়ারে সরকার থেকে কাস্ট সার্টিফিকেট বানিয়েছিল তাদের একটা লিস্ট করে নাকি ডাকা হচ্ছে, মানে সেখানে তাদের ফিজিক্যাল ভেরিফিকেশনটা হচ্ছে। তো কমেন্ট বক্স থেকেই কিন্তু আমি বিষয়টা জানতে পারলাম, তাছাড়া আমি বিষয়টি নিয়ে কিন্তু আমার কাছে অথেন্টিক কোনো তথ্য নেই। আর একটা নিউজ আমি জানতে পারলাম যে দক্ষিণ চব্বিশ পরগনায় কাকদ্বীপ যে এসডি অফিস রয়েছে সেখানে নাকি একটা ফিল্ড ভেরিফিকেশন হচ্ছে। আমি জানি না নিউজটা কতটা অথেন্টিক। আপনি যদি দক্ষিণ চব্বিশ পরগনায় কাকদ্বীপ এসডিও অফিসের আন্ডারে হন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আসুন আমরা আজকে জেনে নিই যে কোন কোন ডকুমেন্টগুলো আমাদেরকে রেডি করে রাখতে হবে। তো যদি আমাদেরকে ডাকে সেক্ষেত্রে কিন্তু আমরা ডকুমেন্টগুলো নিয়ে যেতে পারবো। আগের থেকে জোগাড় করে রাখা ভালো। হঠাৎ মাত্র যদি ডাক পড়ে সেক্ষেত্রে কিন্তু তাড়াতাড়ি জোগাড় করাটা কিন্তু সম্ভব হয় না। তো আসুন দেখে নিই যে কোন কোন ডকুমেন্ট আমাদেরকে জোগাড় করতে হবে। তো 2011 সাল থেকে ইস্যুকৃত সমস্ত জাতিদের কথা বলা হচ্ছে, শুধু তপশিলি জাতিদের জন্য কিন্তু নয়, এটা ভুল করে প্রিন্ট করা রয়েছে। তো এসসি এসটি ওবিসি সবার জন্যই কিন্তু বলা হবে। তো এখানে কি কি ডকুমেন্ট আমাদেরকে জোগাড় করতে হবে বা কি কি ডকুমেন্ট আমাদেরকে নিয়ে যেতে হবে, তো আসুন এবার আমরা চার্টটা একটু দেখে নিই। তো এখানে ফার্স্ট যে তথ্যটা উঠে আসছে সেটা হচ্ছে, দেখুন 1 নম্বরে দেওয়া আছে নির্ধারিত ফরম্যাটে পুনর্যাচাইয়ের আবেদনপত্র। এটা কোত্থেকে পাবেন? দেখুন, এটা কিন্তু আমাদেরকে জোগাড় করতে হবে না। তো যারা ভেরিফিকেশন করবে তারাই কিন্তু আমাদের একটা ফর্ম দিয়ে দেবে। তো সেটার কথা কিন্তু এখানে বলা হয়েছে। তো সেই ফর্মটার কথাই কিন্তু এখানে বলা হচ্ছে। এটা কিন্তু আমাদেরকে জোগাড় করতে হবে না, তারাই আমাদেরকে দিয়ে দেবে। তো 2 নম্বরে দেখুন, 2 নম্বরে বলছে আবেদনকারীর ভোটারপত্র, ভোটার পরিচয়পত্র। তো যে এখানে আবেদন করছে বা যার সার্টিফিকেট ভেরিফিকেশন করা হচ্ছে তার ভোটার আইডি কার্ডের কথা বলা হচ্ছে। আধার কার্ড এখানে লাগবে, তার সাথে এখানে জাতি ও শংসাপত্র। যদি এসসি হন তাহলে এসসি কার্ডের জেরক্স, যদি আপনি এসটি বা ওবিসি হন তাহলে এসটি বা ওবিসি কার্ডের জেরক্স কিন্তু এখানে আপনাকে দিতে হবে। তো সেকেন্ড পয়েন্টে কিন্তু এটাই বলা হয়েছে। তো আসুন থার্ড পয়েন্টটা দেখে নিই। থার্ড পয়েন্ট আমাদের কি বলছে? তো থার্ড পয়েন্ট আমাদের বলছে আবেদনকারীর পিতা ও মাতার 2026 সালের ভোটার তালিকার অনুলিপি অথবা জেরক্স। মানে এটা আপনি খুবই সহজে পেয়ে যাবেন। মানে এখনো পর্যন্ত আমরা যে 3টে পয়েন্ট দেখলাম এখানে সবগুলো কিন্তু খুব সহজে পাওয়া যাবে। এখানে ভোটার লিস্টের কথা বলা হচ্ছে, ভোটার লিস্ট তো আপনি খুব সহজে পেয়ে যাবেন, পঞ্চায়েতে বা মিউনিসিপ্যালিটিতে পেয়ে যাবেন, অথবা আপনি চাইলে ওয়েবসাইট থেকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো এই লিস্ট কিন্তু লাগবে, ভোটার লিস্ট। তো 4 নম্বরে কি বলছে? তো 4 নম্বরটা কিন্তু খুবই ভাইটাল, ভালোভাবে দেখে নিন। 4 নম্বরে বলছে 31/12/2010। তো এই তারিখ বা তার পূর্বে ইস্যুকৃত রেফারেন্স শংসাপত্র। মানে এটা কাদের লাগবে? এটা কাদের লাগবে? দেখুন, এটা কিন্তু তাদের লাগবে যারা সেকেন্ড জেনারেশন কাস্ট সার্টিফিকেট বানিয়েছে। মানে যাদের বংশে অলরেডি কাস্ট সার্টিফিকেট রয়েছে এবং সেই কাস্ট সার্টিফিকেটের ভিত্তিতে নতুন সার্টিফিকেট বানানো হয়েছে। তো তার সার্টিফিকেটের তার একটা জেরক্স কিন্তু লাগবে। মানে যার সার্টিফিকেট দেখিয়ে আপনি সার্টিফিকেট বানিয়েছেন, আপনার বংশের যার সার্টিফিকেট দেখিয়ে আপনি আপনার সার্টিফিকেট বানিয়েছেন, তো তার সার্টিফিকেটের জেরক্সটা কিন্তু এখানে লাগবে। মানে যার সার্টিফিকেট দেখিয়ে আপনি আপনার সার্টিফিকেট বানিয়েছেন, তো তার সার্টিফিকেটটা কিন্তু এখানে লাগবে। তার সার্টিফিকেটটা অবশ্যই 2010 সালের আগেই বানানো হয়েছে। যদি না হয়ে থাকে তাহলে কিন্তু তারটাও
প্রথম জেনারেশনের কাস্ট সার্টিফিকেট হিসাবে কনসিডার করা হবে। তো 2010 সালের আগের সার্টিফিকেট হতে হবে, তবেই কিন্তু আপনার সার্টিফিকেটটা সেকেন্ড জেনারেশন হিসাবে কনসিডার করা হবে। আশা করি বোঝাতে পেরেছি। আমি আরো একবার ক্লিয়ার করে দিই। এখানে বলা হয়েছে যে 2010 সালের আগে যা সার্টিফিকেট দেখিয়ে আপনি সার্টিফিকেট বানিয়েছেন তার সার্টিফিকেটের জেরক্স আপনাকে দিতে হবে, তবেই আপনার সার্টিফিকেটটা সেকেন্ড জেনারেশনের সার্টিফিকেট। আর যদি আপনি 2017 সাল বা 2010 সালের পর যারা যারা সার্টিফিকেট বানিয়েছে, ধরুন একজন 2014 সালে সার্টিফিকেট বানিয়েছে, আপনি বানিয়েছেন 2018 সালে, তো 2014 সালে যা সার্টিফিকেট দেখিয়ে আপনি বানিয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনার সার্টিফিকেটটাকে সেকেন্ড জেনারেশন হিসাবে কনসিডার করা হবে না। এখানে কিন্তু আপনাকেও এখানে ফার্স্ট জেনারেশন হিসাবে কনসিডার করা হবে, মানে তারও ডাক পড়বে। যার সার্টিফিকেটটা 2014 সালে বানানো তাকেও কিন্তু এখানে ডাকা হবে। শুধুমাত্র 2010 সালের আগের সার্টিফিকেটগুলোকে কিন্তু এখানে ফার্স্ট জেনারেশন হিসেবে কনসিডার করা হবে। এবং দেখুন এখানে পরবর্তীতে যেটা বলা হচ্ছে এটা কিন্তু খুবই ভাইটাল। এখানটায় দেখুন, এখানটায় দেখে বুঝতে পারবেন। 5 নাম্বার বলছে, যদি প্রথম প্রজন্মের জাতি বা শংসাপত্র 1/1/2011 তারিখের পরে ইস্যু করা হয়ে থাকে, তাহলে বুঝতে পারছেন ফার্স্ট জেনারেশনটা যদি এখানে 2011 সালের পর ইস্যু করা থাকে, যেটা আমি আগেও এখানে বোঝানোর চেষ্টা করেছি। তো 2011 সালের পর যদি কোনো কাস্ট সার্টিফিকেট ইস্যু করা থাকে, তার আগে যদি কোনো ধরনের সার্টিফিকেট বানানো না হয়, সেক্ষেত্রে কিন্তু তাদের এখানে কিছু এখানটায় 3টে অপশন দেওয়া হয়েছে। এই 3টে অপশনের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যেখানে 3টে আলাদা আলাদা প্রুফ চাওয়া হয়েছে। এর মধ্যে যে কোনো একটি আপনাকে কিন্তু জমা করতে হবে। তো কি কি বলা হয়েছে? তো 1 নম্বরে বলা হয়েছে 1950 এর দশকের জমির নথি। তো শুধুমাত্র যে জমির নথি দিতে হবে এমনটা কিন্তু নয়। এখানে 3টে কিন্তু এখানে আলাদা আলাদা কিন্তু পয়েন্ট আপনি দেখতে পাচ্ছেন। তো এই 3টের মধ্যে যে কোনো একটা প্রমাণ যদি আপনার কাছে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ইজিলি কাজটা হয়ে যাবে। তো ফার্স্ট পয়েন্টে বলেছে 1950 সালের জমির নথি, অথবা এখানে 1971 সালের নাগরিকত্ব শংসাপত্র। এখানে দেখছেন যে 1971 সালের নাগরিকত্ব শংসাপত্র, এটা যদি থাকে সেক্ষেত্রে তো এটা দিলেও হবে। এবং তারপর বলছে অথবা এটাও যদি না থাকে সেক্ষেত্রে যদি কোনো 1971 সালের পূর্বে ইস্যুকৃত যে কোনো সরকারি পরিচয়পত্র বা প্রমাণপত্র যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সেটাও দিতে পারবেন। যদি কোনো গভর্নমেন্ট আইডি থেকে থাকে 1971 সালের আগে ইস্যু করা, সেক্ষেত্রে সেটা দিলেও কিন্তু কাজ হবে। শুধুমাত্র এই দলিলটা নিয়ে যারা যারা বলছিল এই দলিলটা দিতেই হবে এমনটা কিন্তু নয়। এখানে 3টে পয়েন্ট আপনি দেখছেন, এই 3টে পয়েন্টে এখানে যে যে আলাদা আলাদা এখানে ডকুমেন্ট চাওয়া হয়েছে, তো এই 3টে ডকুমেন্টের মধ্যে যদি যে কোনো একটা ডকুমেন্ট আপনার কাছে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজে ভেরিফিকেশনটা পাস করে যাবেন। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। আর এই যে পিডিএফ রয়েছে এটা কিন্তু আমি টেলিগ্রামে দিয়ে দেবো, সেখান থেকে আপনি চাইলে পড়ে নিতে পারবেন। তো আশা করি সমস্ত ডিটেলসটা আপনার ক্লিয়ার হয়ে গিয়েছে। আমি ডিটেলসটা এখানে বোঝানোর চেষ্টা করেছি। এখানে ফার্স্ট জেনারেশন আর সেকেন্ড জেনারেশনটা এখানে কিন্তু অনেকে গুলিয়ে ফেলে। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।